দেশ ত্যাগী শেখ হাসিনার বিষয়ে ভারতের সর্বদলীয় বৈঠক, আশ্রয়ের আবেদনে নিশ্চুপ যুক্তরাজ্য সহ বিভিন্ন বন্ধু রাষ্ট্র। ইসরায়েলের শিগগিরই ইরান ও লেবাননের হামলা সতর্কবার্তা যুক্তরাষ্ট্রের। ইরাকে মার্কিন বিমান ঘাঁটিতে মিসাইল হামলা। রাশিয়ার সাথে সম্পর্ক আরও জোরদারে আগ্রহী ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান। বহুমেরুর বিশ্ব ব্যবস্থায় তৈরির অঙ্গীকার। আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলা ভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। দেশ ছেড়ে পালানো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখনও দিল্লিতেই আছেন। বাংলাদেশ পরিস্থিতি নিয়ে সর্বদলীয় বৈঠকে এই তথ্য নিশ্চিত করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। ভারতের গণমাধ্যমে জানানো হয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার সকালে নয়াদিল্লিতে পার্লামেন্ট ভবনের সর্বদলীয় বৈঠকে জানানো হয়েছে, পরিস্থিতির ওপর নিবিড় নজর রাখছে দিল্লি। সব দলের প্রতিনিধিদের সমন্বয়ে নির্দলীয় সরকার গঠনের উদ্যোগকে স্বাগত জানিয়ে বলা হয়, সেনাবাহিনীর সাথে যোগাযোগ রাখা হচ্ছে। জয়শঙ্কর জানান, আপাতত হাসিনাকে কিছুদিন সময় দিতে চান, ভেবেচিন্তে ভবিষ্যৎ পরিকল্পনার বিষয়ে জানাবেন হাসিনা। এর ভিত্তিতে পরবর্তী করণীয় ঠিক করবে ভারত। জয়শঙ্কর আরও জানান, এখনই বাংলাদেশ থেকে ভারতীয়দের সরিয়ে নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত না হলেও তাদের নিরাপত্তায় নজর রাখা হচ্ছে। যে কোনো সময় দ্রুত পদক্ষেপ নিতেও প্রস্তুত ভারত। এদিকে বাংলাদেশ পরিস্থিতি নিয়ে সোমবার রাতে নিজের সরকারি বাসভবনে জরুরি বৈঠক করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ওই বৈঠকে দেশটির স্বরাষ্ট্র, পররাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রী ছাড়াও গোয়েন্দা সংস্থা র এবং এর প্রধান রবি সিনহা ও ইন্টেলিজেন্স ব্যুরো আইবির পরিচালক তপন টেকা উপস্থিত ছিলেন। এদিকে ভারতে থাকা শেখ হাসিনাকে রাজনৈতিক আশ্রয় দেওয়ার আবেদনে সাড়া দেয়নি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া, জার্মানি ও তুরস্কের মতো বন্ধু রাষ্ট্রগুলো। এ বিষয়ে নীরব থাকলেও বাংলাদেশের সহিংসতা ও হত্যাকাণ্ডে উদ্বেগ জানিয়ে নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়েছে তারা। স্বাগত জানিয়েছে অন্তর্বর্তী সরকার গঠন প্রক্রিয়ায়। বিস্তারিত হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্টে। ছাত্র জনতার গণ আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর মসনদ ফেলে দেশ ছাড়তে বাধ্য হয়েছেন শেখ হাসিনা। বোনকে নিয়ে ৭৬ বছর বয়সী নেত্রীর পালানোর খবর প্রকাশ হতেই বিশ্বজুড়ে শুরু হয় প্রতিক্রিয়ার ঝড়। প্রধানমন্ত্রীর পদত্যাগ ও দেশের চলমান অস্থিতিশীল অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন শীর্ষ রাষ্ট্রনেতারা। বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশ নিয়ে কি বলছে আমেরিকা, রাশিয়া? কি ভাবছে বহুদিনের মিত্র ভারত? যুক্তরাষ্ট্রের আগ্রহের তালিকায় বরাবরই ছিল বাংলাদেশের নাম। বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়েছে আমেরিকা। গণতান্ত্রিক সরকার ক্ষমতায় আনবে বাংলাদেশের জনগণ, এমন প্রত্যাশা যুক্তরাষ্ট্রের। আমরা সতর্কতার সাথে বর্তমান পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। যুক্তরাষ্ট্র বাংলাদেশের জনগণের পাশে রয়েছে। সবাইকে সহিংসতা থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি। গত কয়েক সপ্তাহে অনেক জীবন ঝরে গেছে। সামনের দিনগুলোতে সবাই শান্ত ও সংযমী হবেন বলে আমরা আশা রাখি। অন্তর্বর্তীকালীন সরকার গঠনের ঘোষণাকে স্বাগত জানাচ্ছে যুক্তরাষ্ট্র। আমরা চাই বাংলাদেশের আইনের সঙ্গে সঙ্গতি রেখে যেন ক্ষমতা হস্তান্তর করা হয়। শেখ হাসিনার পলায়নের পর সৃষ্ট পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন আরেক পরাশক্তি রাশিয়া। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, মস্কোর সাথে ঢাকার রয়েছে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। এমন একটি রাষ্ট্রে অভ্যন্তরীণ রাজনৈতিক প্রক্রিয়াগুলো অতি দ্রুতই সংবিধান অনুসারে স্বাভাবিক অবস্থায় ফিরবে বলে প্রত্যাশা রাশিয়ার। ১৫ বছর ক্ষমতায় থাকার পর হাসিনার পদত্যাগের বিষয়ে সুনির্দিষ্ট মন্তব্য করেনি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। দেশটিতে সাময়িক অবস্থানকালীন সময়ে লজিস্টিক্স সহায়তার আশ্বাস দিলেও পাশে দাঁড়ানোর বিষয়ে কোনো গ্রিন সিগন্যাল দেয়নি মোদী সরকার। বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশের দ্রুত পরিবর্তন হতে থাকা পরিস্থিতি বুঝতে চাইছে ভারত। শিক্ষার্থী, শিশু ও আইন প্রয়োগকারী সংস্থার সদস্যসহ যেসব প্রাণহানি হয়েছে তা নিয়ে চিন্তিত যুক্তরাজ্যের সরকার। প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের একজন মুখপাত্রের বিবৃতিতে বলা হয়, শান্তিপূর্ণ প্রতিবাদের অধিকারকে অবশ্যই সুরক্ষিত রাখতে হবে। সহিংসতা কখনোই গ্রহণযোগ্য না। সকল নির্দোষ প্রতিবাদকারীর মুক্তি ও অভিযুক্তদের বিচারের দাবি জানিয়েছে যুক্তরাজ্য। বাংলাদেশের অশান্ত পরিস্থিতি নিয়ে নিজস্ব মনোভাব জানিয়েছে জার্মানি। দেশটির পররাষ্ট্র দপ্তরের একজন মুখপাত্র বলেন, বাংলাদেশে অস্থিরতা থাকা সত্ত্বেও যেন গণতন্ত্র বজায় থাকে, এটা এখন খুবই গুরুত্বপূর্ণ। দেশে শৃঙ্খলা ও শান্তিপূর্ণ পরিবেশ ফিরুক, এমনটাই চায় ইউরোপীয় ইউনিয়ন। একই আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।
কোটা সংস্কারের দাবিতে শুরু হলেও শিক্ষার্থীদের প্রবল আন্দোলনের ধাক্কা সামলাতে পারেনি হাসিনা সরকার। তার পতন ও পলায়নের পর অশান্ত হয়ে পড়ে বাংলাদেশ। সংকটকালীন সময়ে রাষ্ট্র পরিচালনা করবে অন্তর্বর্তীকালীন সরকার। তবে গণতান্ত্রিক উপায়ে দেশের ক্ষমতা হস্তান্তর দেখতে বন্ধু রাষ্ট্রগুলো সহ অপেক্ষায় থাকবে গোটা বিশ্ব। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন। একের পর এক বর্বরতার নজির ভাঙা ইসরায়েলি বাহিনী এবার প্রায় ৯০ জন ফিলিস্তিনির অর্ধগলিত লাশ গাজা ভূখণ্ডের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করেছে, যাদের বেশিরভাগের পরিচয় শনাক্ত করা যায়নি। এমন পরিস্থিতিতে ইরান ও লেবানন খুব স্বল্প সময়ের মধ্যে ইসরায়েলে হামলা চালাতে পারে বলে সতর্ক করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। বিস্তারিত ইফাত জাহানের ডেস্ক রিপোর্টে। গাজা উপত্যকা জুড়ে ইসরায়েলি সামরিক বাহিনীর হামলায় কমপক্ষে ৪০ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। অধিকৃত পশ্চিম তীরেও ইসরায়েলি বাহিনীর অভিযানে ৪ ফিলিস্তিনি নিহত হন, আহত হয়েছেন ৭ জন। ওদিকে প্রায় ৯০ ফিলিস্তিনির অর্ধগলিত মরদেহ গাজা উপত্যকার কর্মকর্তাদের কাছে হস্তান্তর করেছে ইসরায়েলি বাহিনী। তাদের কারোরই পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পরে তাদের খান ইউনিসে গণকবর দেওয়া হয়। গাজার সিভিল ডিফেন্স এজেন্সি জানিয়েছে, কয়েক মাস আগেই তাদের সবাইকে ইসরায়েলে ধরে নিয়ে যাওয়া হয়েছিল। ওদিকে তেহরানে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনের নেতা ইসমাইল হানিয়াকে হত্যার অপরাধে ইসরায়েলকে জবাব দেয়া হবে বলে রাশিয়ার নিরাপত্তা পরিষদের সেক্রেটারিকে জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ইরান এবং লেবানন সোমবার থেকে ইসরায়েলে হামলা শুরু করতে পারে বলে আশঙ্কা করছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। মধ্যপ্রাচ্যে যেন পুরো মাত্রায় যুদ্ধ শুরু না হয় এবং ইরান ও লেবানন ইসরায়েলে হামলা না চালায় তার প্রচেষ্টা চলছে বলেও জানায় যুক্তরাষ্ট্র। গাজা ইসরায়েলের যুদ্ধে এ পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে ৩৯,৬২৩ জনে পৌঁছেছে। আহত হন ৯১,৪৬৯ জন। ইফাত জাহান, বাংলা ভিশন। ইরাকে মার্কিন বিমান ঘাঁটিতে মিসাইল হামলায় ৫ মার্কিন কর্মকর্তা আহত হয়েছেন। ইসরায়েলের বিরুদ্ধে ইরান ও লেবাননের যুদ্ধ প্রস্তুতির উত্তেজনাকর পরিস্থিতিতে এই হামলা হল। সোমবার ইরাকের পশ্চিমাঞ্চলীয় আনবার প্রদেশের আল আসাদ বিমান ঘাঁটিতে এই হামলা হয়। সেখানে ২টি কাতিউষা রকেট ছোঁড়া হলে হতাহত হন মার্কিন সেনারা। এখন পর্যন্ত হামলার দায় কেউ স্বীকার করেনি। হামাস নেতা ইসমাইল হানিয়া হত্যার প্রতিশোধ নেয়ার ঘোষণা দিয়ে রেখেছে ইরান। এর সাথে ইরাকে মার্কিন সেনাদের উপর হামলার সম্পর্ক আছে কিনা তা স্পষ্ট নয়। গত সপ্তাহে হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়াকে ইরানের রাজধানী তেহরানে গুপ্ত হামলা চালিয়ে হত্যা করে ইসরায়েল। এরপর থেকেই মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, তেহরান মস্কো সম্পর্ক আরও জোরদার করা ইরানের পররাষ্ট্রনীতির অন্যতম অগ্রাধিকার। বহুমেরুর বিশ্ব ব্যবস্থা প্রবর্তনের জন্য আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে দুই দেশের সম্পর্ক আরও গভীর করতে নানামুখী উদ্যোগ নেওয়ার উপর গুরুত্ব আরোপ করেছেন তিনি। হিজল জোবাইরের ডেস্ক রিপোর্ট। রাশিয়ার সাথে আগামীতে সম্পর্ক আরও শক্তিশালী ও বিস্তৃত করার অঙ্গীকার জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। সোমবার তেহরানে রাশিয়ার সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারি সের্গেই শোইগুর সাথে বৈঠকে এ অঙ্গীকার জানান তিনি। রাশিয়াকে ইরানের কৌশলগত অংশীদার উল্লেখ করে পেজেশকিয়ান বলেন, ক্রেমলিনের সাথে সম্পর্ক আরও বিস্তৃত করা ইরানের বিদেশ নীতির অন্যতম অগ্রাধিকার। তিনি বলেন, কঠিন সময়ে যেসব দেশ তেহরানের পাশে দাঁড়িয়েছে, রাশিয়া তার অন্যতম। আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে দুই দেশের সম্পর্ক আরও জোরদার করার উপর গুরুত্ব দেন তিনি। এ সময় ইসরায়েলের যুদ্ধবাজ মানসিকতার জন্য মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা ব্যাহত হচ্ছে উল্লেখ করে পেজেশকিয়ান বলেন, তারা নিরস্ত্র গাজাবাসীর ওপর যে হত্যাযজ্ঞ চালাচ্ছে তা সব ধরনের আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। ইরানের ভেতরে হামলা চালিয়ে হামাস নেতা ইসমাইল হানিয়াকে হত্যা করাকেও জঘন্য অপরাধ বলে উল্লেখ করেন তিনি। রাশিয়ার সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারি সের্গেই শোইগুও ইরানকে অন্যতম প্রধান কৌশলগত অংশীদার বলে উল্লেখ করেন। দুই দেশ একটি বহুমেরুর বিশ্ব ব্যবস্থা তৈরিতে যেভাবে কাজ করে যাচ্ছে তার প্রশংসা করেন তিনি। আগামীতে তা আরও গভীর করার আশাবাদ তার। এছাড়াও বৈঠকে আগামী দিনে বেশ কিছু নতুন প্রকল্প হাতে নেয়ার ব্যাপারেও আলোচনা করেন পেজেশকিয়ান ও শোইগু। হিজল জোবায়ের, বাংলা ভিশন।
যুদ্ধবন্ধে রাশিয়ার দেয়া শান্তি প্রস্তাবে কোনো সাড়া দিচ্ছে না ইউক্রেন, এমন অভিযোগ তুলেছেন রাশিয়ার সিকিউরিটি কাউন্সিল সেক্রেটারি সের্গেই শোইগু। তিনি জানিয়েছেন, প্রস্তাব দেওয়ার 2 মাস পার হলেও এ বিষয়ে এখনও নীরব ইউক্রেন। হিজল জোবাইরের আরেকটি ডেস্ক রিপোর্ট। যুদ্ধবন্ধে শান্তি আলোচনার জন্য জুন মাসে ইউক্রেনকে একটি প্রস্তাব দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এখন পর্যন্ত ইউক্রেন ওই প্রস্তাবের ব্যাপারে কোনো প্রতিক্রিয়া দেয়নি বলে জানিয়েছেন দেশটির সিকিউরিটি কাউন্সিল সেক্রেটারি সের্গেই শোইগু। মঙ্গলবার সাংবাদিকদের তিনি বলেন, কয়েক সপ্তাহ হয়ে গেলেও ইউক্রেন এখনও এ প্রস্তাবের ব্যাপারে নীরব রয়েছে। যুদ্ধবন্ধে ইউক্রেন যেভাবে আলোচনা এগোতে চায় তা বাস্তবসম্মত ও গ্রহণযোগ্য নয় বলেও জানান তিনি। পুতিনের দেয়া ওই প্রস্তাবে বলা হয়, ইউক্রেনকে ক্রিমিয়া ও চলমান যুদ্ধে শত্রুমুক্ত করা 4টি অঞ্চলকে রাশিয়ার বলে স্বীকৃতি দিতে হবে। এছাড়া ইউক্রেন কোনো জোটে যোগ দেয়া বা পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে পারবে না। প্রস্তাবে দেশটির বেসামরিকীকরণ ও প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির ক্ষমতা থেকে সরে যাওয়ারও কথা বলা হয়। এদিকে সোমবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে যুদ্ধক্ষেত্রে আরও সুবিধাজনক অবস্থানে যাওয়ার দাবি জানিয়েছে। ইউক্রেনের বেশ কিছু গোলাবারুদ সংরক্ষণাগার, ইলেকট্রনিক ওয়ারফেয়ার ঘাঁটি ও রকেট উৎক্ষেপণ ব্যবস্থায় হামলার কথাও জানানো হয়। একই সাথে রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইউক্রেনের ছোড়া বেশ কিছু মিসাইল, এরিয়াল বোমা ও ড্রোন ভূপাতিত করে বলে জানিয়েছে মন্ত্রণালয়। অন্যদিকে পোক্রোভস্ক ও তোরেস্ক অঞ্চলে রুশ বাহিনীর সাথে তীব্র লড়াইয়ের কথা জানিয়েছে ইউক্রেনের সেনাবাহিনী। হিজল জোবায়ের, বাংলা ভিশন। পর্যটন স্পট হিসেবে জনপ্রিয় একটি দ্বীপ, যেখানে বছরের 10 মাস হেসে খেলে পার হলেও বাকিটা সময় পানিতে তলিয়ে থাকে রাস্তাঘাট আর ঘরবাড়ি। বছর ঘুরে আবারও ফিরেছে জনজীবন বিপর্যস্ত করার সেই সময়। এতে বাড়িঘর ছাড়তে শুরু করেছেন পানামার ওই দ্বীপের বেশিরভাগ বাসিন্দা। কেন এমন হচ্ছে? এই দুর্যোগ থেকে রক্ষার আদৌ কি কোনো উপায় আছে? বিস্তারিত ইফাত জাহানের ডেস্ক রিপোর্টে। জলবায়ুর পরিবর্তন ও সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়ার কারণে পানামার একটি দ্বীপের বাসিন্দারা বাড়িঘর ছাড়ছেন। স্থানীয়রা চায়না সেন্ট্রাল টেলিভিশন সিসিটিভিকে জানায়, প্রতি বছরই 1-2 মাস দ্বীপের প্রধান রাস্তাগুলোতে পানি থাকে। বর্তমানে প্রায় 1200 বাসিন্দার মধ্যে 1000 বাসিন্দাকেই নিরাপদ জায়গায় আশ্রয় নিতে বলা হয়েছে। তবে কিছু বাসিন্দা তাদের বাড়িঘর ছেড়ে যেতে নারাজ। সিসিটিভির প্রতিবেদন অনুসারে সেখানে ড্রেনেজ ব্যবস্থা না থাকায় বারবার জলাবদ্ধতার সৃষ্টি হয়। জুলাইয়ের শেষের দিকে বৃষ্টির সময় ছোট দ্বীপের রাস্তাগুলো কর্দমাক্ত এবং বেশ পিচ্ছিল ছিল। দ্বীপের 80% শিক্ষার্থী নতুন জায়গায় চলে গেছে। তবে নতুন স্কুলের নির্মাণ কাজ চলমান থাকায় দ্বীপের স্কুলেই তারা এখনো পড়ছে। ফলে শিক্ষার্থীদের 3 কিলোমিটার হেঁটে পরে নৌকা দিয়ে ক্লাসে পৌঁছতে হয়। বাসিন্দারা জানান, প্রতি বছর অক্টোবর থেকে নভেম্বর মাসে হঠাৎ করেই আবহাওয়ার পরিবর্তন হয়। এ সময় সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়তে থাকায় রাস্তাঘাট পানির নিচে তলিয়ে যায়। এই অবস্থাতেই শিশুরা পায়ে হেঁটে স্কুলে যায়। দ্বীপটি একটি জনপ্রিয় পর্যটন স্পট হিসেবেও পরিচিত বটে। জলবায়ু পরিবর্তনের কারণে সেখানকার পর্যটন খাত ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে মনে করছেন বাসিন্দারা। পর্যটন শিল্পের এক কর্মকর্তা বলেন, সেখানে অনেক আন্তর্জাতিক পর্যটক ভ্রমণে যান। তবে এসব কারণে যদি সমুদ্র সৈকতই না থাকে, তাহলে তাদের কৃষিকাজ এবং মাছ ধরার দিনে ফিরে যেতে হবে। ইফাত জাহান, বাংলা ভিশন। এই ছিল আজকের মতো। সাথে থাকায় ধন্যবাদ।